নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন শৌনভস ক্রিয়েশন। আমাদের আজকের গল্প অন্তরাল, লিখেছেন নবনীতা দাস রয়। আজকের গল্প পাঠে সৌম্যদীপ। অনিন্দিতার চরিত্রে নবনীতা, অন্তরার চরিত্রে দেবস্মিতা, চন্দ্রিমার চরিত্রে স্বাগতা, অয়নের চরিত্রে সৌভিক, চন্দ্রিমা এবং জিতের বাবার চরিত্রে পার্থ, চন্দ্রিমার মার চরিত্রে সুতপা, জিতের মার চরিত্রে রুমা, জিতের চরিত্রে সৌম্যজিৎ, পোস্টার সৌভিক, সাউন্ড ডিজাইন সৌমেন। আজকের গল্পের পরিচালনায় নবনীতা এবং আজকের গল্পের সূত্রধর আমি আরজে সৃজন। আমরা কৃতজ্ঞতা জানাই ক্রিয়েটিভ মাস্কেটিয়ার্স, মরিচিকা, মিডনাইট স্টোরিজ, গল্পের তরি, হ্যালো স্টোরিজ, গল্প.in, 86.7 তোমার FM এবং আখ্যান মঞ্জুরিকে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প অন্তরাল। কলেজ থেকে ফিরে প্রতিদিনের মতো দিদির ফাইলের স্তূপগুলো গুছিয়ে রাখলো অন্তরা। নিজেই ফ্রিজ থেকে খাবার বের করে কিছু খেয়ে নিল। আবার আধ ঘন্টার মধ্যেই ওকে টিউশন পড়তে যেতে হবে। টিউশনের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আবার বেরোবার জন্য তৈরি হতে শুরু করে ও। এর মধ্যেই ফোনটা বেজে উঠল। দিদি কল করে প্রতিদিন এই সময়। হ্যালো, পৌঁছে গেছে বাড়িতে? পৌঁছে গেছি দিদি, এখন আবার টিউশন পড়তে যাব। তুমি কখন ফিরবে? অনিন্দিতা মানে অন্তরার দিদি বলে ওঠে। হ্যাঁ, আমার ফিরতে রাত 9টার মতো বাজবে। মঞ্জুদির কাছে চাবি আছে, ও এসে দরজা খুলে রান্না করতে করতে আমি চলে আসব। তুমিও নিশ্চয়ই চলে আসবে তারই মধ্যে। হ্যাঁ, ম্যাম আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবেন বলেছেন, ওনার বিয়ে বাড়ি আছে। আমি 8টার মধ্যে চলে আসবো দিদি। অনিন্দিতা একটু গম্ভীর গলায় বলে, শোনো, টিউশন পড়ে সোজাসুজি বাড়িতেই এসো। আবার কোনো বন্ধুর সাথে আড্ডা দিতে বসো না। না না, আমি কখনো কোনো বন্ধুর সাথে আড্ডা দিই নাকি? দেখেছো কখনো? আচ্ছা, ঠিক আছে। অনিন্দিতা বলে ফোনটা রেখে দেয়। এটাই অন্তরার ডেইলি রুটিন। বাড়ি, কলেজ, টিউশন, বাড়ি, এটাই ওর গণ্ডি সীমানা। এর বাইরে একটু এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ নেই ওর। ছোটবেলা থেকে এই দিদিই হলো সব, বাবা মা আত্মীয় স্বজন সব। দিদি ছাড়া একান্ত নিজের বলতে আর কেউই নেই পৃথিবীতে অন্তরার। ওর জন্মের সময় ওর মা মারা যায়। ওর যখন 5 বছর বয়স তখন ওর বাবা একটি এনকাউন্টারে গিয়ে মারা যান। ওদের বাবা ছিলেন পুলিশ ডিপার্টমেন্টের একজন উচ্চ পদস্থ কর্মচারী। বাবা মারা যাওয়ার সময় অনিন্দিতা কলেজে পড়া 19 বছরের একটি উচ্ছ্বসিত মেয়ে। এক লহমায় সেই ঝর্ণার জলের ধারার মতো বয়ে চলা মেয়েটি যেন হয়ে উঠেছিল মমতাময়ী নারী, মা, অন্তরার মা। মা বাবার ছায়া তো কম বয়সেই দুজনের মাথা থেকে সরে গেল, কিন্তু এক মুহূর্তের জন্য অভিভাবকহীনতায় ভুগতে দেয়নি অন্তরাকে, কিছুই বুঝতে দেয়নি। সেই সময় বেশ কিছু আত্মীয় স্বজন এসেছিল ওই লোক দেখানো পাশে দাঁড়াবার জন্য। অনিন্দিতা মনকে শক্ত করে, কঠোর হয়ে সামলেছে সবকিছু। বাবার মৃত্যুর পর সব ফর্মালিটিস, ব্যাংক ব্যালেন্স সে একাই গুছিয়েছে। নিজে পড়াশুনো করে পরীক্ষা দিয়ে আইপিএস অফিসার হয়েছে, অন্তরাকে বড় করেছে। অন্তরার এখন 19 বছর বয়স, যেই সময় অনিন্দিতা তার মা বাবাকে হারিয়েছিল। অনিন্দিতা চায় অন্তরার গায়ে যেন আঁচড় পর্যন্ত না লাগে। পড়াশুনো করে পরীক্ষা দিয়ে ওরই মতো বড় অফিসার হোক অন্তরা। অন্তরার ভালোর জন্য নিজের স্বপ্ন, ভালোবাসা, সংসার সবকিছু বিসর্জন দিয়েছিল সেই দিনই, যেদিন ওদের বাবা ওদের পৃথিবীতে একা রেখে চলে গিয়েছিলেন। অনিন্দিতা চায় অন্তরা অনেক বেশি সাকসেসফুল হোক ওর কেরিয়ারে, কিন্তু অন্তরা কি চায় কোনোদিন কি অনিন্দিতা তা জানতে চেয়েছে? অন্তরা রেডি হতে থাকে টিউশন পড়তে যাওয়ার জন্য। অন্তরা পড়তে যায় ওর একমাত্র মনের বন্ধু চন্দ্রিমার সাথে। এই চন্দ্রিমার সাথেই ও সব কথা শেয়ার করে। যদিও ওদের কথা বলার টপিক অন্তরার দিদি ছাড়া আর কিছুই নয়। দিদি আজ কি করলো, কি কিনে দিল ওকে, কি বললো, এই সবই। চন্দ্রিমা মাঝে মধ্যে অধৈর্য হয়ে পড়ে। ধুর, রাখ না তুই তোর দিদির কথা। তুই তোর দিদির কথা যা বলিস সেটা শুনে তোর দিদিকে কেউ না দেখলেও তার ফটো চোখের ক্যানভাসে তুলে নেবে।
আইপিএস অফিসার, গুরুগম্ভীর, রাগী, স্ট্রিক্ট, যার আশেপাশে থাকলেও ইলেকট্রিক শক লাগবে। সত্যি বলছি, তুই এত ডিসিপ্লিনের মধ্যে কি করে থাকিস বলতো বাবা? তোর কি ইচ্ছে করে না সিনেমা দেখতে, রেস্টুরেন্টে খেতে যেতে, আড্ডা দিতে? আমি তো রেস্টুরেন্টে যাই। হ্যাঁ, যাস তো, সেটাও তোর দিদির সঙ্গে। তুই বন্ধুদের সঙ্গে গেছিস কখনো? বন্ধু বাদ দে, আমার সঙ্গেই গেছিস। আমার বার্থডেতে এলি, সেটাও তোর দিদির সঙ্গে। দিদি ছাড়া তোর আর কোনো অস্তিত্ব আছে নাকি? তোর দিদি ভুলে যায় ইউ আর অলসো অ্যান ইন্ডিভিজুয়াল। তোর নিজের জীবন আছে, উনি ওনার জীবন তোর ওপর চাপিয়ে দিতে পারেন না। এই কথার প্রতিবাদ জানিয়ে অন্তরা বলে, চুপ কর, দিদির সম্পর্কে আমি কিছু শুনতে চাই না। দিদি আমার সব কিছু, আর আমি দিদির। দিদি মোটেও তার ইচ্ছে আমার ওপর চাপিয়ে দেয়নি। আমি নিজেই ছোট থেকে ওর ওপর চেপে আছি, সেটা ভুলে যাচ্ছিস। দিদি নিজের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু আমার জন্য ত্যাগ করে আমায় ঘিরে রেখেছে। আমার বাবা মা সব দিদি, তুই বুঝবি না এগুলো। চন্দ্রিমা বোঝে অন্তরার মনের কষ্ট কি। চন্দ্রিমা জানে অন্তরাকে এ বাঁধন থেকে মুক্ত করতে পারবে একমাত্র ওকে যে ভালোবাসে। চন্দ্রিমার ফোন। আয় নিচে, আমি গাড়ি নিয়ে অপেক্ষা করছি তো তোর জন্য। অন্তরা একটু অবাকই হয়, বলে, গাড়ি? গাড়ি কোথায় পেলি? আয়, সব বলছি। অন্তরা ফ্ল্যাট লক করে নিচে যায়। চন্দ্রিমা একটা ব্ল্যাক স্যান্ট্রো গাড়ির সামনে দাঁড়িয়ে। কার গাড়ি? কি ব্যাপার বলতো? এই দাদা, বেরিয়ে আয় না। বলে ডাকে একটি ছেলেকে। ড্রাইভার সিট থেকে বেরোয় একটি 25-26 বছরের ছেলে। লম্বা, ফর্সা, উজ্জ্বল চোখমুখ, এক কথা যাকে বলে সুপুরুষ। এই হলো আমার মামাতো দাদা জিৎ। আজই এসেছে দুর্গাপুর থেকে। তোকে বলেছিলাম না? নে চল, ওঠ গাড়িতে। অন্তরা যেন চটকা ভাঙলো চন্দ্রিমার ডাকে। কিরকম সম্মোহিতের মতো দাঁড়িয়ে দেখছিল অন্তরা ছেলেটিকে। এভাবে কোনোদিন কোনো ছেলের দিকে তাকিয়ে দেখেনিও। কি যেন এক অমোঘ আকর্ষণ। অন্তরা বুঝতে পেরেছিল যে সে একা নয়, ছেলেটিও তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই মায়ার টান অপ্রতিরোধ্য। দাদা গাড়িটা চালা, এরপর টিউশন যেতে দেরি হয়ে যাবে। এমনি ম্যাম আজ তাড়াতাড়ি ছুটি দেবেন বলেছেন, কিন্তু তুই গাড়ি নিয়ে ওয়েট করবি নিচে। ওকে, ওয়েট করব বললাম তো। কিন্তু আমার নামটা তো তোর বান্ধবীকে বললি, কিন্তু ম্যাডামের নামটা তো জানতে পারলাম না। এই প্রথম জিতের গলার আওয়াজ শুনে অন্তরা। কি সুন্দর ব্যক্তিত্বের ছাপ রয়েছে সেই কণ্ঠে। অন্তরা একটু ইতস্তত করে বলে ওঠে, মানে আমার নাম অন্তরা। নিজের নামটা কি কারোর কাছে জেনে নিয়ে বললেন, নাকি পড়া ভুলে গিয়েছিলেন? বলে হাসে জিত। নিজের নাম বলতে গিয়ে হোঁচট খাওয়া মেয়ে এই প্রথমবার দেখলো সে। দূর, তুই বাদ দে তো। ও ওরকমই, অপরিচিত মানুষ দেখলেই ঘাবড়ে যায়। ওর দিদির পারমিশন ছাড়া কিছুই করে না, বুঝলি? যাকে বলে ওবিডিয়েন্ট সিস্টার। আর ওর দিদি আইপিএস অফিসার। অন্তরা একটু বিরক্ত হয়। চন্দ্রিমা, তুই আবার শুরু করলি? আমি কিন্তু এবার গাড়ি থেকে নেমে যাব। আরে আরে ম্যাডাম, কি করছেন? হ্যাঁ, আপনি এভাবে নেমে গেলে আমার খুব খারাপ লাগবে। পুচু, চুপ করে বসবে কি না? উফ দাদা, তুই সবার সামনে পুচু পুচু বলে ডাকবি না বলেছি না? জানি, তোর যেমন সবার সামনে ওই নামটা শুনতে ভালো লাগে না, অন্তরা ম্যাডামেরও হয়তো কোনো একটা সমস্যা আছে, তাই না? অন্তরা কথাটা শুনে একটু অবাক হয়ে গেল। চন্দ্রিমার দাদা ওকে চেনে না, জানে না, তারপরও এইভাবে কি করে মনের কথা পড়তে পারলো? কি এই জিত? তার জীবনের গল্পের কোনো নতুন পাতা কি? তার জীবনে যে শুধু একটাই পাতা, তার দিদির পাতা। তার উপরে লেখাজোখা সবই অনিন্দিতার। নতুন পাতায় নতুন করে কিছু লিখতে গেলে যদি দুটো পাতায় ছিঁড়ে যায়, বুকের ভেতরটা দুরু দুরু করে ওঠে অন্তরার। অন্তরা কবিতা গল্প পড়তে ভালোবাসে, লেখেও মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে। অনিন্দিতার এসব একদম পছন্দ নয়। এইসব গল্প কবিতা মানুষকে কল্পনার জগতে নিয়ে
বাস্তব যে অনেক অনেক কঠিন, অনিন্দিতার চেয়ে বেশি কে জানে। মা বাবা মরা ছোট বোনকে নিয়ে সে যে সংগ্রাম করে চলছে এখনো। অন্তরা তার লেখার খাতা যথাসম্ভব লুকিয়ে রাখে তার দিদির থেকে। অনিন্দিতা দেখলে বকাবকি করে, বলে, আবার এইসব নিয়ে বসেছো পড়াশোনার ক্ষতি করে। মানছি মানছি যে সবসময় পড়াশোনা করতে ভালো লাগে না, সেই সময় এসব ফালতু কবিতা গল্প না নিয়ে বসে এক্সারসাইজ করলে তো পারো। বা কম্পিটিটিভ এক্সাম কিভাবে দিতে হয় সেগুলো নিয়েও তো স্টাডি করলে পারো। অন্তরা কিছু মুখ ফুটে বলতে পারে না। দিদির মমতা সুলভ কাঠিন্যকে না করার শক্তি নেই ওর। দিদি কষ্ট পাবে, দুঃখ পাবে বলে লেখার খাতাটা ছোটবেলার ড্রয়িং বুকের মধ্যেই লুকিয়ে রাখে। আবার কোনোদিন মন খারাপ বা মন ভালো লাগার দিনে বার করে, পড়ে, লেখে, ভাবে। অন্তরা যেমন দিদির মনের বরফ গলাতে পারে না, অনিন্দিতাও তেমনি অন্তরার মনের তল পায় না। কিন্তু তাদের ভালোবাসায় খামতি আছে তা কিন্তু বলা যায় না। সামনের মোড়টা দেখছিস? হ্যাঁ, সেই দিকেই টার্ন কর। চন্দ্রিমার কথায় কল্পনা হারিয়ে যাওয়ায় অন্তরা ফিরে আসে বাস্তবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই সবুজ গেটটার সামনে দাঁড়া, ক্লাস শেষ হলে আমি তোকে ফোন করব। চন্দ্রিমা অন্তরা দুজনেই গাড়ি থেকে নেমে ম্যাডামের বাড়ি ঢুকে যায়। এবার জিতের পরিচয়ে আসা যাক। জিত চন্দ্রিমার মামাতো দাদা। জিতের বাবা দুর্গাপুর সিটি সেন্টারে বেশ নামকরা শপিং মলের মালিক। তারই একটা ব্রাঞ্চ কলকাতায় খোলার কথা চলছে। সেই বিষয়ে জিতের কলকাতায় আগমন। সাইট সিলেকশন, প্রজেক্ট ডিজাইন, এইসব গুরুদায়িত্ব তার বাবা তার কাঁধে চাপিয়ে দিয়েছেন। জিত কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। ছোটবেলায় মায়ের কাছে গানের হাতে করি, তারপর গিটার এবং ভায়োলিন বাজাতে শিখেছে। গান যখন গায় তখন ওর মনে হয় চারপাশে আর কেউ নেই, তখনও নিজের সাথে নিজেকে একান্ত ভাবে। জিতের একটা ছোট বাংলা ব্যান্ড আছে। ওরা তিনজন, মানে তিন বন্ধু এটা চালায়। ও গান করে, একজন ড্রামার আর একজন সিনথেসাইজার বাজায়। জিতের বাবা মা অবশ্য এতে কোনোদিনই কোনো আপত্তি করেননি। জিতের বাবা নিজেও কলেজ জীবনে অনেক শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন। তারপর যা হয়, আস্তে আস্তে সবকিছু থেকে দূরে চলে গেছেন। কিন্তু জিতের যেন তা না হয় তাই তিনি এত পরিশ্রম করেন। জিতের সম্পূর্ণ স্বাধীনতা আছে তার নিজের জীবনে, কিন্তু কলকাতা প্রজেক্টের কাজটা তার ওপরেই দায়িত্ব দিয়েছিলেন তিনি, কারণ আস্তে আস্তে সবকিছু জিতকেই দেখে শুনে নিতে হবে। কিন্তু অবশ্যই নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে নয়। জিত বড়লোক বাবার হ্যান্ডসাম ছেলে। কলেজে প্রচুর মেয়ে তার প্রেমে হাবুডুবু খেয়েছে, কিন্তু জিত তার মনের মতো কাউকে পায়নি। কিন্তু আজ অন্তরা যে খুব সুন্দরী তা নয়, এর থেকে অনেক সুন্দরী মেয়ে এসেছে তার জীবনে। কিন্তু অন্তরা, ওর চোখ দুটো যেন কি নিবিড় ঘন কালো। এক পলক দেখেই সে গভীর কালো জলে ডুব দিতে ইচ্ছা করে। অন্তরাকে কাল্টিভেট করতে হবে। মনে মনে ভাবে জিত। টিউশন পড়া শেষ হয়ে গেলে ওরা আবার ফিরে আসে গাড়িতে। অন্তরার ফ্ল্যাটের সামনে এসে গাড়ি দাঁড়ায়। অন্তরা বাই বলে নেমে যেতে গেলে জিত বলে, এ কি ম্যাডাম, আপনার বাড়িতে যেতে বলবেন না আমাদের? পুচু, যাবি নাকি? চল চল, আমরাও বরং যাই। চন্দ্রিমা ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারে। জিত কিন্তু নাছোড়বান্দা, ও যাবেই। অন্তরা এবার ভদ্রতার খাতিরে ওদেরকে আসতে বলে ভেতরে। অনিন্দিতা হয়তো এসে গেছে ইতিমধ্যেই। দরজা খুলে দেয় অনিন্দিতা নিজেই। দেখে চন্দ্রিমা আর অন্তরা দাঁড়িয়ে, হেসে বলে, এসো চন্দ্রিমা, এসো ভেতরে এসো। কেমন আছো? হ্যাঁ দিদি, ভালো আছি। এই হলো আমার মামাতো দাদা জিত। আয় দাদা, এদিকে আয়। দরজার পাশে দাঁড়িয়ে থাকা জিতকে ডাকে। জিত সামনে এগিয়ে আসে। দরজার আড়ালে ছিল বলে এতক্ষণ জিতকে লক্ষ্য করেনি অনিন্দিতা। একটি ছেলেকে ওদের সাথে দেখে মুখের ভাব পাল্টে যায় অনিন্দিতার। বেশ গম্ভীর গলায় বলে, ভেতরে এসো। এই আহ্বান যে নিমন্ত্রণ সূচক ইঙ্গিত দিল না, তার কারোর বুঝতে অসুবিধে হয় না। ওরা তিনজন ঘরে ঢোকে। অনিন্দিতা পুলিশের নজরে পর্যবেক্ষণ করছে জিতকে। চন্দ্রিমা পরিস্থিতি হালকা করার জন্য বলে, জিদ্দা আজ সকালে দুর্গাপুর থেকে এসেছে। এখানে একটা শপিং মল খুলবে সেই প্রজেক্টের কাজে। দুর্গাপুরে ওদের একটা শপিং মল আছে, এটা মামার ব্রাঞ্চ হবে। তারই ইনচার্জ করে দাদাকে পাঠিয়েছে।
তোমরা কি খাবে বলো? মঞ্জু থেকে কিছু স্ন্যাক্স করতে বলি? অন্তরা, তুমি ভেতরে গিয়ে বাইরের জামা কাপড় লন্ড্রি ব্যাগে রেখে দাও। বাইরের অবাঞ্ছিত জিনিস আমি যে পছন্দ করি না তা তো তুমি জানো। অন্তরা মাথা নিচু করে ইঙ্গিত বুঝে নিজের ঘরে চলে যায়। না দিদি, ওসব কিছু করতে হবে না। দাদা গাড়ি ড্রাইভ করে এত দূরে এসেছে, অবশ্যই টায়ার্ডও। আজ যাই, অন্য একদিন আসবো। বলে সোফা থেকে উঠে পড়ে দুজনে। অন্তরা নিজের ঘরে ঢুকে নিজের ধুকপুকানি যেন নিজেই শুনতে পায়। বিছানায় বসে থাকে বেশ কিছুক্ষণ। কি হলো, জামা কাপড় এখনো বদলাওনি? বসে আছো যে? হ্যাঁ দিদি, এই যে। অন্তরা, তোমায় একটা কথা বলি। জিৎ এখানে কি কারণে এসেছিল সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। তা তোমাকে ভেঙে বলার দরকার নেই মনে হয়। বড় লোকের বাউন্ডুলের ছেলে। এখন তোমার পড়াশোনা করার সময়। কেরিয়ারের উপরে ফোকাস করো। কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল অনিন্দিতা। কিছু একটা ভেবে সে পেছন ফেরে। এখনো বিছানায় বসে অন্তরা। অনিন্দিতা পাশে এসে বসে অন্তরার মাথায় হাত বুলিয়ে বলে, অন্তরা শোন, চল এই রবিবার সাউথ সিটি মলে যাই। শপিং করে রেস্টুরেন্টে খেয়ে দিয়ে ফিরবো। হ্যাঁ, কিরে, যাবি তো? না দিদি, আমার টিউশন আছে। সানডে তো? সানডে তো তোর টিউশন থাকে না? হ্যাঁ, বললাম না ম্যাডামের বিয়ে বাড়ি আছে, তাই স্যাটারডে পড়াবেন না, তার বদলে সানডে পড়াবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলে, খেয়াল ছিল না। ওয়েট, ঠিক আছে, তাহলে নেক্সট সানডে প্ল্যান করো। প্ল্যান করার কি আছে দিদি? আমি কি আর কোথাও যাই? কলেজ, টিউশন, বাড়ি, তুমি, সব কিছু তো এখানেই শেষ হয়ে যায়। প্ল্যান তো তখন করা হয় যখন এর বাইরে কিছু হয়। অনিন্দিতার কণ্ঠস্বরটা অন্তরার যেন একটু অচেনা লাগে। এই স্বরে এই প্রথম কথা বলতে শুনে অন্তরাকে। অনিন্দিতা আর কিছু বলে না, ঘর থেকে বেরিয়ে আসে। খাবার টেবিলেও আর সেভাবে কোনো কথা হয় না ওদের মধ্যে। বিছানায় শুয়ে আজ অন্তরার কিছুতেই ঘুম আসতে চায় না। জিতের মুখখানা আবছা হয়ে ভেসে ওঠে অন্তরার চোখের সামনে। উঠে নাইট ল্যাম্পটা জেলে অনেকদিন পর নিজের কবিতার খাতাটা বার করে। কি ব্যাপার বলতো? হঠাৎ অন্তরার বাড়ি অবধি পৌঁছে গেলি? জিৎ চন্দ্রিমার কাঁধে হাত রেখে বলে, দিল তো পাগল হ্যায়। দেখ দাদা, অন্য কেউ হলে হয়তো আমি তোকে কিছুই বলতাম না, হয়তো অ্যাপ্রিসিয়েট করতাম। বাট অন্তরা, তুই কিছু জানিস না ওর ব্যাপারে। জানতে তো চাই, জানাতে চাই নিজেকে। দাদা দাদা শোন, এটা তোর ভুল। তোরা দুজনেই কষ্ট পাবি। ওর জীবনটা আর 5টা মেয়ের মতো স্বাভাবিক নয়। ওর বাবা মা কেউ নেই। দিদি ছোটবেলা থেকে বড় করেছে ওকে। ওর দিদি আর কি বলবো, মানে দিদি ওর গার্ডিয়ান কাম সিকিউরিটি গার্ড। ওনার পারমিশন ছাড়া অন্তরার কিছু করার ক্ষমতা নেই। ও কতটুকু হাসবে সেটাও হয়তো অনিন্দিতাদি মেপে দেয়। কোনো ছেলে ওর আশেপাশে ঘেঁষে না। দেখ, এই পৃথিবীতে তো মেয়ের অভাব নেই, তুই অন্তরাকে বাদ দে। স্রোতের উল্টো দিকে সাঁতার কাটা তো আমার হ্যাবিট, তুই জানিস না? অন্তরার কাছ থেকে আমি আই লাভ ইউ শুনেই ছাড়ব। ইটস মাই চ্যালেঞ্জ। দাদা প্লিজ, অনিন্দিতাদি ছাড়া অন্তরার কেউ নেই। ওর জন্য ওর দিদি সংসার পর্যন্ত করেনি। অন্তরা চেয়েছিল ইংলিশ লিটারেচার নিয়ে পড়তে, কিন্তু ওর দিদি ওকে আইএফএস অফিসার করবে, তাই ও বাধ্য হয়ে জিওলজি নিয়ে ভর্তি হয়। তবু ওর দিদিকে মুখ ফুটে বলতে পারেনি যে ও ইংলিশ লিটারেচার নিয়ে পড়তে চায়। জানিস, কত সুন্দর কবিতা লেখে, কিন্তু ওর দিদির ভয়ে সেটাও মন খুলে লিখতে পারে না। জিতের চোখগুলো আনন্দে উন্মিলিত হয়ে ওঠে। সে বলে, কি বললি? কবিতা? কবিতা লেখে? ও, শি ইজ মাই কাপ অফ টি। আমি ভাবছিলাম কি বলে ওর সঙ্গে আলাপ জমাবো। আই হ্যাভ গট অ্যান আইডিয়া। থ্যাংক ইউ পুচু। পুচুর গাল দুটো জোরে টিপে দেয় জিৎ। চন্দ্রিমা একটা জোরে ধাক্কা দেয় ওর দাদাকে।
জিতের স্বপনে শয়নে এখন অন্তরার আগমন হয়, কিন্তু অন্তরার কাছে কি করে পৌঁছবে ও? চন্দ্রিমার সাথে অন্তরা কলেজে যায়, না, সেই পদ্ধতিটা একটু সেকেলে হয়ে যাবে। চন্দ্রিমার থেকে ফোন নাম্বার নিয়ে জিৎ অন্তরাকে ফোন করতেই পারত, কিন্তু এইভাবে ফোন করাটা কি শোভনীয় হবে, তাও আবার অন্তরাকে? কিরে, কি খবর? কলকাতায় বাবার প্রজেক্টের কাজ নিয়ে গিয়ে আমাদের ব্যান্ডের কথা কি ভুলে গেলি ভাই? না রে, ভুলিনি। আমি ঠিক কনসেন্ট্রেট করতে পারছি না ভাই। নতুন কোনো গান আসছে না মাথায় আমার। অয়ন জিতের বন্ধু কাম ব্যান্ডের মেম্বার, ও ড্রামার। জিতের এই কথার পাঞ্চলাইনটা বুঝতে অয়নের বেশি সময় লাগলো না। অয়ন ব্যঙ্গ করে বলল, কি রে, কে সে? নাম কি? আচ্ছা, কদ্দূর এগোলি ভাই? আরে ধু, তোর সব ফালতু কথা। অন্তরার সঙ্গে একদিনই দেখা হয় আমার, আর তারপরেই দি এন্ড হয়ে যায়। কেন রে, বয়ফ্রেন্ড আছে নাকি? নাকি তোকে না বলে দিয়েছে? আরে না রে, এসব কিছুই নয়। ওর অন্তরের তল পাওয়া খুব মুশকিল। জানিস, ও কবিতা লেখে। এই মুহূর্তে আমার ব্যান্ডের জন্য একটা গান খুব দরকার। আমি আমি হতচ্ছাড়া। জিৎ, বি এ ম্যান, যা গিয়ে বল অন্তরাকে। না রে, তুই পুরো ব্যাপারটা জানিস না। না, আর জানার দরকারও নেই। তুই ভালোবাসিস ওকে, তাহলে যা গিয়ে প্রপোজ কর। কথাটা জিৎ ওকে বলে ফোনটা রেখে দিয়ে চুপ করে বসে থাকে। 18ই নভেম্বর চন্দ্রিমার মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি, 25তম বছর। একটু বেশ বড় করেই অনুষ্ঠান করার ইচ্ছা চন্দ্রিমার। এই বিষয়ে পাশে পেয়েছে সে জিৎকে। দুজনে মিলে একটা পার্টি অ্যারেঞ্জ করার উদ্যোগ নিয়েছে। চন্দ্রিমার মা বলেছিল, এই বুড়ো বয়সে ন্যাকামি করলে লোকে কি বলবে? ওসব করতে হবে না জিৎ। চন্দ্রিমার নয়, মাথা খারাপ তোর তো নয়? পিসিমণি, তুমি এরকম কেন বলছো? প্রচুর ইচ্ছে আছে, করতে দাও না। এই ফাঁকে মা বাবা আসতে পারবে। কতদিন আমরা একসাথে নেই বলো তো? বাবা তো কাজের ফাঁকে কিছু করতেই পারে না। চন্দ্রিমার বাবা বলেন, আরে ছেড়ে দাও না ওদের দুই ভাই বোনকে, ওরা যা করতে চায় করুক। চন্দ্রিমা অনেক লোকজনকে নিমন্ত্রণ করে, কিন্তু অন্তরার বাড়িতে ওর মাকে দিয়ে ফোন করায়। নইলে জানে অনিন্দিতা অন্তরাকে কিছুতেই আসতে দেবে না। অনিন্দিতা, কেমন আছো? হ্যাঁ কাকিমা, ভালো আছি। আপনারা কেমন আছেন বলুন? আরে দেখো, চন্দ্রিমার আবদার, এবার আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করবে 18 নভেম্বর। তোমরা দুজনে কিন্তু অবশ্যই এসো, ঠিক আছে? 18 নভেম্বর? না কাকিমা, ওই দিন তো হবে না, জানেন তো আমার কাজ। অন্তরা যাবে, আমি গাড়ি পাঠিয়ে দেবো। অন্তরা দেখো, আজ তুমি চন্দ্রিমার বাড়ি যাচ্ছ, কিন্তু ওই ওই জিৎ বলে যে ছেলেটা, ওর থেকে দূরে থেকো, মনে থাকে যেন কথাটা। অন্তরা এই কথার কোনো উত্তর দেয় না। আজ 18ই নভেম্বর, অন্তরার পার্টিতে যাওয়ার কথা। অনিন্দিতা যাবে না, তাই এই কঠিন বাক্য। অনিন্দিতা অফিসে বেরিয়ে যায়। অন্তরা আলমারি খুলে একটা সাদা রঙের সিফন সালভার স্যুট বের করে। আজ এটা পরবেও। বিকেলে ঠিক সময় অনিন্দিতার গাড়ি এসে অন্তরাকে নিয়ে যায় চন্দ্রিমার বাড়িতে। অন্তরা আসতেই চন্দ্রিমা ওর কাছে দৌড়ে এসে বাবা মায়ের কাছে নিয়ে যায়। Many, many happy returns of the day to both of you, uncle and auntie. থ্যাংক ইউ অন্তরা, খুব ভালো লাগলো তুমি এসেছো। যাও ওদিকে দেখো, তোমাদের বন্ধু বান্ধব আছে। চন্দ্রিমা অন্তরাকে নিয়ে গেল ওদের বন্ধুর গ্রুপের দিকে। জিতকে কিন্তু আশেপাশে দেখা গেল না, কিন্তু অন্তরার দু চোখ যেন কাউকে খুঁজেই চলেছে। গাইস, আজ আমার দাদা আর ওর দুই বন্ধু পারফর্ম করবে এই পার্টিতে। ওদের একটা ব্যান্ড আছে। উফ, কতদিন পরে ওদের পারফরমেন্স দেখব। দেখবি কি দারুণ করে। অন্তরার মনটা চঞ্চল হয়ে উঠল।
পার্টি যখন মাঝপথে, তখন চন্দ্রিমা পোডিয়ামে উঠে ঘোষণা করে, এখন আপনাদের সামনে পারফর্ম করবেন চলো পাল্টাই ব্যান্ড। আপনারা সবাই করতালি দিয়ে ওদেরকে স্বাগত জানান। থ্যাংক ইউ। স্টেজের ওপর এসে দাঁড়ায় অয়ন, জিৎ এবং আলফাত। জিৎকে দেখে অন্তরা যেন চোখ সরাতে পারে না। ব্ল্যাক জিন্স, ব্ল্যাক টি শার্ট পরে, হাতে গিটার নিয়ে কি দারুণ হ্যান্ডসাম লাগছিল জিৎকে। যতবারই ভাবি কোন দিকে যাই, যেদিকে চোখ অন্তরা জিৎকে দেখে প্রথমেই মুগ্ধ হয়ে গিয়েছিল। খুঁজে পাই, রাতের আকাশ সোনার চাঁদ ঢাকা মেঘে, আর এখন ওর গান শুনে আরো মোহিত হয়ে গেল। দু চোখ থাকে জেগে। এতটাই মুগ্ধ ছিল যে লক্ষ্যই করেনি কখন জিতের মা বাবা ওর পাশে এসে দাঁড়িয়েছে। কিভাবে সামলাই তোমার নাম বুঝি অন্তরা? তোমার কথা আমাকে বলেছে জিৎ। তুমি নাকি খুব সুন্দর গান লেখো। তোকে ছুঁতে আমি জিতের বাবা, আর উনি আমার ওয়াইফ। হ্যালো আঙ্কেল, হ্যালো আন্টি। জুড়ে তুই আমার ছেলে কিন্তু দারুণ গান করে, তাই না? আচ্ছা আচ্ছা, তোমরা পার্টি এনজয় করো। জিতের বাবা মা অন্তরার থেকে একটু দূরে চলে গিয়ে বলে, আমাদের ছেলের বউ হিসাবে অন্তরাকে দিব্যি মানাবে জিতের পাশে। বলো। যদি দেয় ব্যথা প্রেমী যে ওষুধ তোর গান শেষে সবাই যখন হাততালি দিতে ব্যস্ত, অন্তরা তখনও মন্ত্রমুগ্ধের মতো জিতের মুখের দিকে তাকিয়ে। পারফরমেন্স শেষ হলে জিত এগিয়ে এসে অন্তরার দিকে বলে, কি ম্যাডাম, কেমন লাগলো আমাদের গান? আপনারা এত সুন্দর পারফর্ম করেন আমার জানা ছিল না। চন্দ্রিমা তো কখনো বলেনি। কিন্তু আপনি সুন্দর কবিতা লিখেন তা আমি জানি। চন্দ্রিমা বলেছে? প্রতিভা কখনো চাপা থাকে না, জানেন তো। আপনি আমাদের ব্যান্ডের জন্য গান লিখবেন? আমার অনেক দিন কোনো গান মাথায় আসছে না। আমি গান লিখবো? হ্যাঁ, আপনি লিখবেন। জিতের কথার মধ্যে আত্মবিশ্বাসের সঙ্গে যেন একটা দাবিও ছিল, যে দাবি আমরা একান্ত নিজের মানুষের কাছে করি। রাত্রিবেলা অন্তরা অনিন্দিতার গাড়ি করে বাড়ি ফেরে। অনিন্দিতা জিজ্ঞেস করে, কিরে, পার্টি কেমন হলো? অন্তরা উৎফুল্ল হয়ে বলে, দারুণ দিদি। জিৎ মানে চন্দ্রিমার ওই দাদা, ওই যে এসেছিল না আমাদের বাড়িতে, মনে নেই তোমার? ও আর ওর দুই বন্ধু যা গান গাইলো না, সবাই একদম মন্ত্রমুগ্ধ। ওদের ব্যান্ডের জন্য আমায় গান লিখতে বলেছে, জানো? তোমার সামনে পরীক্ষা, গান লিখতে বসলে পড়াশোনা কখন করবে শুনি? আমি করে নেব ঠিক দিদি, রেজাল্ট খারাপ হবে না, দেখে নিও। বলে নিজের ঘরে চলে যায় অন্তরা। অনিন্দিতার বুক অজানা ভয়ে কেঁপে ওঠে। এই দৃঢ় কণ্ঠস্বর ও আরেকদিন শুনেছিল অন্তরার গলায়, যেদিন জিৎ প্রথম এসেছিল এই বাড়িতে। অনিন্দিতার ভয় হলো কিছু হারিয়ে ফেলার। দেখো তো কেমন হয়েছে, এই কবিতাটা চলবে আমাদের ব্যান্ডের জন্য? অন্তরা জিজ্ঞাসা করে জিৎকে। অন্তরার গান লেখার অছিলায় অন্তরা আর জিৎ অনেক কাছাকাছি চলে এসেছে। আপনি থেকে তুমিতে আসতেও বেশি সময় লাগেনি। অন্তরাকে বোঝে জিৎ। ও যে নিজেকে খুঁজে পায় জিতের চোখে, হারিয়ে যায় ওর মধ্যে। চন্দ্রিমা ওদের সম্পর্কে একদিকে যেমন খুশি, অন্যদিকে আবার তেমনি বেশ ভয়ার্ত। তুমি লিখবে আর আমি আমার ব্যান্ডে নেব না, তা কখনো হয় নাকি? আমাদের সম্পর্কের কথা দিদিকে জানাতে হবে জিৎ। তোমার বাবা মা আমাকে অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু দিদিকে লুকিয়ে এই সম্পর্ক, আমি দিদিকে প্রবঞ্চনা করছি, এটা ঠিক নয়। দিদির আমি ছাড়া কেউ নেই। দিদি যদি জানতে পারে। কি হবে অন্তরা? যদি জানতে পারে তো কি হবে? একটু তোমার ওপর হয়তো রাগারাগি করবে, তারপর সব মেনে নেবে। তুমি আমায় ভালোবাসো, এটাই তো স্বাভাবিক। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তো এতে অন্যায়টা কোথায়? আর আমি তোমার অনুপযুক্ত নই। না জিৎ,
দিদি এটা কখনো স্বাভাবিকভাবে নেবে না। এই বলে কান্নায় মুখ গোঁজে জিতের বুকে। কিন্তু অন্তরা, জিত কেউই লক্ষ্য করে না যে ওদের কলেজের যে গাছের তলায় ওরা বসে গল্প করছিল, তার থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে দেখছে আরো দুটি কঠোর দৃষ্টি। অন্তরা কলেজ থেকে বাড়ি ফিরে দেখে অনিন্দিতা বাড়িতে। অন্তরা একটু অবাকই হয়, কারণ অনিন্দিতা এই সময় কখনো বাড়িতে থাকে না। দিদি, তুমি বাড়িতে? হ্যাঁ, কাজ ছিল না, তাই ভাবলাম তোমায় একটু সময় দিই। তুমিও তো একাই থাকো সারাদিন। না না দিদি, একা কোথায়? টিউশন, কলেজ, পড়াশোনা, আমি এবার সময় কোথায় পাই বলো? তাই তো দেখছি। আজকাল তুমি একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছো দেখছি। ভালো, তো চলো, আজ যখন তাড়াতাড়ি ফিরলাম, চলো কোনো রেস্টুরেন্টে যাই। কোথায় যাবে বলো? না না, আজ না, অন্য কখনো। আজ আসলে একটু কাজ আছে। তাহলে কি খাবে বলো? এনিথিং স্পেশাল? আমি তৈরি করে দিচ্ছি। না না, খিদে নেই। খিদে নেই? খিদে নেই না খেয়েই এসেছো? কেন, এ কথা কেন বলছো দিদি? খেতে ইচ্ছে করছে না তাই বললাম। তুমি শুধু কথা লুকাও না অন্তরা, মিথ্যে কথা বলো আজকাল। আমি আজ তোমায় কলেজে দেখেছি, চন্দ্রিমার ওই ওই দাদার সঙ্গে। কি কি যেন নাম ছেলেটার? জিত। জিত, হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই না? কি হলো, চুপ করে রইলে কেন? অন্তরা মাথা নিচু করে। কি হলো অন্তরা, মাথা নিচু করলে কেন? মাথা নিচু করার কোনো কাজ করেছো তুমি? বলো, উত্তর দাও। জিতের সঙ্গে তোমার সম্পর্ক কত দূর এগিয়েছে তা আমায় জানতে হবে। বলো, কি হলো, চুপ করে আছো কেন? অন্তরা, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে তুমি এই কাজ করবে। আমার বিশ্বাস ভালোবাসার এই চরম প্রতিদান দেবে তুমি। এইটুকু ছিলে তুমি যখন মা বাবা মারা যায়। তুমি তখন ঠিক করে কাঁদতেও শেখনি অন্তরা। তোমাকে পড়িয়েছি, বড় করেছি, মানুষ করেছি। অবশ্য মানুষ করতে পেরেছি কিনা সেটা হয়তো ভুল বললাম। অন্তরা এতক্ষণ চুপ করেছিল। শেষের কথাটা হয়তো কাঁটার মতো বিঁধল ওকে। ও বলল, কেন দিদি, আমি কি অমানুষের মতো কাজ করেছি? আমি যে জিতকে ভালোবাসি এ কথা তোমায় লুকিয়ে গিয়েছি, তাই তো? কিন্তু দিদি, তুমি বলো তো, জিতের জায়গায় যদি অন্য কাউকে আমি ভালোবাসতাম, তাহলেও তো তোমার একই কথা থাকতো না? সত্যি কথা কি বলো তো, তুমি আমার পাশে আর অন্য কাউকে মেনেই নিতে পারো না। তোমার মনে হয় আমি অন্য কাউকে ভালোবাসলে তোমায় ভুলে যাব, তোমায় ছেড়ে যাব। দিদি, আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করেছো। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে কোনোদিন নজর দাওনি, নিজের সংসার পর্যন্ত করনি। কিন্তু দিদি, সত্যি করে বলো তো, আমি কি তোমায় বারণ করেছিলাম? বলেছিলাম যে তোমার জীবনটাকে আমার জন্য উৎসর্গ করতে? এই জীবনটা তুমি নিজে বেছে নিয়েছো, আর তার দাম কি তুমি আমার থেকে নাওনি? তোমার ইচ্ছে অনুযায়ী আমাকে চালনা করেছো, নিজের ইচ্ছে অনিচ্ছে সব কিছু আমার উপর চাপিয়ে দিয়েছো। আমি কোনোদিন কিচ্ছু বলিনি। কেন বলিনি জানো? তুমি দুঃখ পাবে বলে। নিজের কষ্ট আমি নিজের মধ্যেই রেখে দিয়েছি সব সময়। আজ আমার মা বাবা থাকলে কি আমার তাই হতো দিদি? তুমি আমার মা বাবা হওয়ার চেষ্টা করেছো, কিন্তু হতে পারোনি। তুমি আমার দিদিই রয়ে গেছো। আমি জিতকে ভালোবাসি, শুনেছো তুমি? আমি ওকে বিয়ে করবই। টানা এতগুলো কথা বলে অন্তরা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে। অনিন্দিতা থম মেরে বসে থাকে। অন্তরার অন্তরে যে এত কিছু ছিল, অনিন্দিতা তার কোনোদিনও তলই পায়নি। অনিন্দিতা নিজের মনকে প্রশ্ন করে, আমি কি ভুল করেছি? অন্তরাকে মানুষ করতে গিয়ে আমি নিজে কি অমানুষ হয়ে গেছি? অনিন্দিতা উঠে দাঁড়ায়, দৃঢ় পা এগিয়ে যায় দেওয়ালে টাঙানো বাবা মায়ের ছবির দিকে। মা, বাবা, সত্যি করে বলো তো, বলো তোমরা,
আমি কি ভুল করেছি? অন্তরাকে যদি আমি ছেড়ে দিতাম, ওকে ওকে ওর রাস্তায় যেতে দিতাম, নিজের সংসার করতাম আর বাদ বাকিদের মতো, তবে তবে তোমরা কি স্বর্গ থেকে আমাকে প্রশ্ন করতে না? আমি নিঃস্বার্থভাবে অন্তরার স্বার্থ দেখতে গিয়ে কি স্বার্থপর হয়ে গিয়েছি মা? বলো বলো। অন্তরার ঘরের দরজা খুলে ভেতরে ঢোকে অনিন্দিতা। অন্তরা বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়েই পড়েছে। চোখের কোণে এখনো জলের রেখা রয়েছে। অনিন্দিতার বুকটা হু হু করে ওঠে। এই দিন দেখার জন্য তো এত ত্যাগ স্বীকার করেনিও। পৃথিবীর সমস্ত সুখ অন্তরার জন্য গচ্ছিত রেখেছিল সে, কিন্তু সেই সুখ দিতে আজ অনিন্দিতা অক্ষম। অন্তরার গালে নিজের গালটাকে ছোঁয়ালো অনিন্দিতা। ওর মনে পড়ে গেল যেদিন ওদের বাবার সৎকার হয়েছিল সেই দিনকার কথা। সেই দিনে অন্তরা এইভাবেই ঘুমিয়ে পড়েছিল। অনিন্দিতাও ঠিক এইভাবে সেদিন গাল ছুঁয়েছিল ওর গালে। সকালবেলায় ঘুম ভাঙে অন্তরার। কাল রাতের কথা ভেবে নিজের ওপর খুব রাগ হয় ওর। যে দিদি তার জন্য এত কিছু করেছে, যে ছাড়া সে হয়তো বেঁচেই থাকতো না, তার সাথেই এমন ব্যবহার। জিত কে তার? জিত তো অন্তরাকে চায় নিজের জন্য, নিজের স্বার্থের জন্য, কিন্তু ওর দিদি? নিজের ঘরের থেকে বের হয়ে যায় অন্তরা। দিদির কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু কোথায় অনিন্দিতা? সারা ফ্ল্যাটে তো কোথাও নেই। মোবাইলে ফোন করে, কিন্তু রিংটা তো ঘরের মধ্যেই হচ্ছে, মানে অনিন্দিতা ফোন রেখে গেছে, কিন্তু কোথায় গেছে? অন্তরার বুকটা ভয়ে কাঁপতে থাকে। দিদির গাড়ির ড্রাইভারকেও ফোন করে, সেখান থেকে জানতে পারে যে সে কিছুই জানে না। অনিন্দিতা কাল রাতেও কিছুই বলেনি। এর মধ্যেই কলিং বেলটা বাজে। নিশ্চয়ই অনিন্দিতা এসেছে এই ভেবে অন্তরা দৌড়ে গিয়ে দরজা খুলে, কিন্তু অবাক হয়ে দেখে ও দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে জিত। ওকে দেখে হতবাক হয়ে অন্তরা বলে, এ কি, তুমি এত সকালে? কি ব্যাপার? জিত এই কথাগুলো শুনে আরো বেশি অবাক হয়। সে বলে, মানে কাল রাতে তো তুমি টেক্সট করে আমায় বললে আসতে। আমি? কখন? জিত ফোন বের করে দেখায়। মেসেজের সময় রাত 11:30। আমি আমি তো তখন ঘরে ঘুমিয়েছিলাম। কাল রাতে দিদি। কি হয়েছে অন্তরা? দিদি কোথায়? আমি জানি না ঠিক, দিদিকে কোথাও পাচ্ছি না। এই বলে অন্তরা কাল রাতের সব কথা খুলে বলে জিতকে। অন্তরা, তুমি এটা কি করেছো? দিদিকে এত বড় দুঃখ তুমি দিতে পারলে? আরে আমি না হয় এসে ওনার সাথে কথা বলতাম, সেরকম দরকার হলে না হয় মা বাবা বলতো, কিন্তু এখন। দরজায় কলিং বেলের আওয়াজ শুনে ছুটে যায় অন্তরা। দরজা খুলে দেখে দরজার বাইরে অনিন্দিতা দাঁড়িয়ে। কিন্তু আজ অনিন্দিতার এ কি রূপ! শার্ট ট্রাউজার্সের বদলে ওর পরনে আজ লাল পাড় সাদা শাড়ি, হাতে পুজোর থালা। অনিন্দিতাকে দেখে অন্তরা আনন্দে উত্তেজিত হয়ে জড়িয়ে ধরে, বলে, দিদি, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ও মা, ভুলে গেলি? আজ মায়ের জন্মদিন না? প্রত্যেক বছরই তো যাই আমরা, কিন্তু আজ তোকে ডাকিনি। কারণ কি জানিস? আজ মায়ের সাথে আমার আবার পুনর্জন্ম হলো রে অন্তরা। বলে অন্তরাকে সরিয়ে দিয়ে ঘরে ঢোকে। আরে জিৎ, তুমি এসে গেছো। এই নাও পুজোর প্রসাদ। দিদি, আপনি? হ্যাঁ, আমি। কাল রাতে অন্তরা ফোন থেকে তোমার টেক্সট করেছিলাম। কাল রাতে অন্তরা আমার চোখ খুলে দিয়েছে জিৎ। আমি সত্যি কোনোদিন অন্তরের মনের তল পাইনি, বা বলতে পারো তা জানার চেষ্টাও করিনি। কিন্তু তুমি পেরেছো জিৎ। ওকে বুঝতে, ওকে সত্যিকারে ভালোবাসতে তুমি পেরেছো।
পারবে আমার বোনটাকে নিজের করে নিতে আর আমাকে ক্ষমা করতে? পারবে জিৎ? দিদি আপনি এসব কি বলছেন? না, আপনি না, তুমি। দিদিকে কেউ আপনি বলে? আজ জিতের বাবার কলকাতার শপিং মলের উদ্বোধন। জিৎ, অন্তরা, চন্দ্রিমার ব্যস্ততার শেষ নেই। ওদের চিফ গেস্ট ভীষণ স্ট্রিক্ট। পান থেকে চুন খসলে ইন্টারোগেশন রুমে নিয়ে যাবে। গেস্টের নাম আন্দাজ করতে পারবেন? পারবেন না তো? অনিন্দিতা সেনগুপ্ত, আইপিএস অফিসার। তুই চাস এ জীবনে যদি না হয় ও জীবনে পাবো তোকে এ বিশ্বাস। ওই গোলাপ ফোটে যেন তোর জন্য আমি আপনারা শুনছিলেন শোনবস ক্রিয়েশনের নিবেদন অন্তরাল। গল্পে ব্যবহৃত গানটি হলো একদিন তোকে পাবই। লিরিক্স শ্রীকুণ্ডু। ভোকাল, মিউজিক, অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড মিক্সিং রোহিত রয়। ফাইনাল এডিটিং সৌরভ। চাই কিভাবে সামদাই আমার হৃদয়ে জুড়ে তুই একদিন তোকে পাবই, তোকে ছুঁতে চাই কিভাবে সামদাই আমার হৃদয়ে জুড়ে তুই। আমরা কৃতজ্ঞতা জানাই স্টোরি হলিক্সকে এই গানটি আমাদের গল্পে ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য। আমাদের আজকের গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। একদিন তোকে